পুরো পৃথিবীতে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিবে, নেমে আসবে চরম দুর্ভিক্ষ। আমাদের গোটা সিস্টেমটাই জ্বালানি তেলকে কেন্দ্র করে গড়ে ওঠা। সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে বাইরে গাড়ির চিরচেনা সেই শব্দ আর শুনতে পাচ্ছেন না। হাসপাতালের বেডে আপনার প্রিয় মানুষ মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে। ডাক্তার, ঔষধ সবই আছে, অথচ অপারেশন করা সম্ভব হচ্ছে না। বিমানগুলো আকাশে ওরা বন্ধ করে দিয়েছে। কোম্পানিগুলোর সদর দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এবং মোবাইল ফোনের সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। আর এই সবই ঘটবে আমাদের এই ছোট্ট গ্রহের জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার কারণে। আমাদের সবার জন্য এক অন্ধকার সময় ঠিক যেন নাকের ডগায় অপেক্ষা করছে। তাহলে এতদিন যে আমাদের বিশ্বাস করানো হয়েছে যে আমাদের জীবনকে স্মার্ট রোবট, সুপার কম্পিউটার, স্টারশিপ এবং আকাশে উড়ে বেড়ানো অন্যান্য সব আশ্চর্যজনক উদ্ভাবন পরিপূর্ণ করে তুলবে, তার সবই কি মিথ্যা? তাহলে আর কতটুকু সময় বাকি আছে? বিশ্বকে তেলের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে সাহায্য করার কি কোনো উপায় আছে, যাতে মানব সভ্যতা অন্য কোনো মধ্যযুগের অন্ধকারে হারিয়ে না যায়? হ্যাঁ, উপায় আছে। মানুষ হার মানার পাত্র নয়। বিজ্ঞানীরা এমন কিছু বিকল্প পথ আবিষ্কার করার চেষ্টা করছেন যেন আমাদের সভ্যতা বিলীন না হয়ে যায়। তবে সেগুলো এত সহজ নয়, বরং অনেক সময় সাপেক্ষ। আজকে আমরা আলোচনা করতে চলেছি তেল শেষ হওয়ার পর থেকে পৃথিবী কেমন হতে চলেছে, তেলের বিকল্প জীবন কেমন হবে, আর বাংলাদেশের জন্যই বা কেমন বিপর্যয় আসতে চলেছে। অনেক গবেষণা তো এটা বলছে যে তেল কখনোই শেষই হবে না। এটা নাকি বিশ্ব মোড়লদের দেখানো ভয়, যেন তারা সারা পৃথিবীতে ক্ষমতা বিস্তার করতে পারে। তাই সময় চলে এসেছে এই সব বিষয়গুলোই সচেতনতার জন্য এখনই জানা, যা খুবই জরুরি। Martial law has been declared to deal with the emergency. Food shipments are being delivered to New York. Hundreds of thousands. আধুনিক জীবনের মেরুদণ্ড তেল যখন হঠাৎ উধাও হবে, শুরু হবে এক মহাপ্রলয়। আমাদের খাবার, বাড়ি আর গাড়ি সবকিছুর পেছনের শক্তিটি এক নিমিষেই গায়েব। জরুরি অবস্থা সামলাতে শহরে শহরে জারি হবে সামরিক আইন। বিশ্বের বড় বড় মেগা সিটিগুলোতে খাবারের হাহাকার শুরু হবে। মানুষ মরিয়া হয়ে শহর ছাড়তে শুরু করবে। ক্যালিফোর্নিয়া থেকে সৌদি আরব, মাটির নিচে থাকা 1 ট্রিলিয়ন ব্যারেল তেল আজ শূন্য হয়ে গেছে। এই তো কিছুদিন আগে যা ছিল সচল সভ্যতা, মাটির গভীর থেকে আসা অশুভ সংকেতে তা এখন স্থবির। রিফাইনারিগুলো খালি, আর আমাদের 150 বছরের সাজানো স্বপ্ন এখন ধ্বংসের মুখে। এরপর কি হবে কেউ জানে না। ডিজেল, গ্যাস আর পিচ সবকিছুর উৎপাদন থমকে গেছে। মাঝ সমুদ্রে থাকা তেলের ট্যাঙ্কারগুলো নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ পাচ্ছে। আমেরিকার মতো দেশগুলো প্রতিদিন 8 মিলিয়ন ব্যারেল তেলের ঘাটতিতে পড়বে। তেলের রিজার্ভ বাঁচাতে বিমান, ট্রেন আর জাহাজ চলাচল চিরতরে বন্ধ। 4 মিলিয়ন যাত্রী মাঝপথে আটকা। শেয়ার বাজারে ধস, আর $2 ট্রিলিয়ন সম্পদ এখন স্রেফ আবর্জনা। কোটি কোটি মানুষ মুহূর্তেই বেকার। হাসপাতাল আর বিদ্যুৎ কেন্দ্রে হাহাকার শুরু হবে, আর পৃথিবী ডুববে গভীর অন্ধকারে। মাত্র 5 দিন পর শুরু হবে আসল নরক। খাবারের ট্রাক এখন রাস্তায় ঠাঁই দাঁড়িয়ে। দোকানের তাকে খাবার নেই। এক মুঠো সবজির দাম এখন আকাশচুম্বী। সশস্ত্র পাহারায় চলছে দোকানপাট। পশু খামারে কোটি কোটি পশু অনাহারে মরছে, কারণ তাদের খাবার দেওয়ার মতো কোনো ট্রাক সচল নেই। সরকার থেকে সতর্কবার্তা, রিজার্ভ ফুরিয়ে আসছে। 30 দিন পর পৃথিবী হবে এক আদিম রণক্ষেত্র। তেলের অভাবে ইন্টারনেট আর ইলেকট্রিক গ্রিড এখন বিচ্ছিন্ন। মানুষ বিকল্প খুঁজছে, সয়াবিন থেকে বায়োডিজেল আর আখ থেকে ইথানল। 5 মাস পর শুরু হবে ভয়াবহ দুর্ভিক্ষ। পচে যাওয়া আবর্জনা আর খাদ্যাভাব শহরগুলোকে নরক বানিয়ে তুলবে। শীত আসার সাথে সাথে শুরু হবে গণপ্রস্থান। উত্তরের হিমশীতল শহরগুলো তুষারাবৃত গোরস্থানে পরিণত হবে, যেখানে 20 মিলিয়ন মানুষের মৃত্যু কেবল সময়ের ব্যাপার। 10 থেকে 40 বছর পর লিথিয়াম আর এলজি বায়োডিজেলের নতুন পৃথিবী আসবে। কিন্তু তেলের সেই 150 বছরের রঙিন উন্মাদনা শেষে আমরা কি আদৌ সেই পৃথিবীতে পৌঁছাতে পারবো? প্রতিটি সেকেন্ড এখন এক অনিশ্চিত মরণ খেলা। তেল ফুরিয়ে গেলে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশ এক ভয়াবহ অস্তিত্ব সংকটের মুখে পড়বে।
আমাদের দেশের প্রতিটি গ্রাম এখন চাষাবাদের জন্য ট্রাক্টর আর সেচ পাম্পের উপর নির্ভরশীল, যা চলে ডিজেলে। তেল না থাকলে জমি চাষ বন্ধ হয়ে যাবে, পানি উঠবে না, ফলে ফসলের মাঠ ধুধু মরুভূমি হয়ে যাবে। আর ঢাকার মতো মেগা সিটিগুলোর অবস্থা হবে আরও করুণ, কারণ রাজধানীর কোটি মানুষের প্রতিটি লোকমা খাবার আসে ট্রাক বা কার্গোতে করে। একদিন ট্রাক চলাচল বন্ধ হওয়া মানে কাউরান বাজার থেকে শুরু করে আপনার পাশের মুদি দোকান পর্যন্ত সবকিছু শূন্য হয়ে যাওয়া। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প মুহূর্তেই ধসে পড়বে। বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে, কারখানা স্থবির হবে এবং কোটি কোটি মানুষ বেকার হয়ে এক চরম বিশৃঙ্খলার মুখে পড়বে। এক কথায়, তেলের অভাব বাংলাদেশকে কয়েক দশক পিছিয়ে এক অন্ধকার আদিম যুগে ঠেলে দেবে। তবে এই ভয়াবহ সংকটের মাঝেও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর এক অনন্য শক্তি লুকিয়ে আছে। কি সেই শক্তিসমূহ, সেগুলো জানার আগে চলুন আমরা দেখে নেই বিজ্ঞানীদের আবিষ্কার করা 9টি বিকল্প পথ, যেগুলোর মাধ্যমে জ্বালানি তেল সংকট মোকাবেলা করা যেতে পারে। Heat waves are getting stronger. তেল উত্তোলনের কারণে পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে চলেছে। ঝড়ের পরিমাণ বাড়ছে, দাবানল বড় আকারে ঘটছে। ধনী দেশগুলোই এর জন্য বেশি দায়ী। তারাই বেশি পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করে। এতে গ্রিনহাউস গ্যাস নির্গমন, মিথেন গ্যাস লিক এবং বনাঞ্চল উজাড়ের ঘটনা ঘটছে। মেরুর বরফও গলছে। দ্রুত বিকল্প পথ বেছে নেওয়া উচিত, কারণ এতে এই গ্রহের খুব একটা ক্ষতি না হলেও মানবজাতি হয়তো বিলীন হয়ে যেতে পারে। এই প্রাকৃতিক তৈলাক্ত তরলটি কেবল গাড়ি চালানো, বিমান ওড়ানো এবং সমুদ্রের জাহাজ চালানোই সম্ভব করে না। এটি আমাদের খাবার যোগায়, কারণ আমাদের কৃষি শিল্পগুলো এর উপর নির্ভরশীল। এটি আমাদের পোশাক পরায়, কারণ এটি আমাদের পেট্রোলিয়াম পণ্য থেকে তৈরি সস্তা এবং আরামদায়ক সিনথেটিক কাপড় সরবরাহ করে। এবং এই তেল প্লাস্টিকের বিশাল পরিসর অফার করে আমাদের জীবনকে সহজ করে তোলে। অ্যালার্জি, মাথা ব্যথা, মানসিক চাপ এবং সংক্রামক রোগের ওষুধে তেলের বিভিন্ন জ্বালানি থেকে উৎপন্ন উপাদান ব্যবহার করা হয়। এবং অবশ্যই বিশ্বজুড়ে এই সমস্ত পণ্য সরানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যানবাহনের জন্য আমাদের অপরিশোধিত তেলের প্রয়োজন। এগুলোর উৎপাদন খরচ সোনার দামের সমান হয়ে যাবে, যেহেতু মাত্র একটি গাড়ি তৈরি করতে যে পরিমাণ কালো তেল খরচ হয় তা সেই গাড়ির ওজনের দ্বিগুণ। আর ভাববে না যে ফোনে অবিরাম কথা বলা বা ট্রাইব ও অ্যাডভেঞ্চারের নতুন ভিডিও দেখা এই তরল ছাড়া সম্ভব হবে, কারণ স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য গ্যাজেট তৈরির প্রক্রিয়া সবই তেলের উপর ভিত্তি করে চলে। 1 গ্রাম ওজনের একটি চিপ তৈরি করতে 630 গ্রাম অপরিশোধিত তেল লাগে। বিশ্বব্যাপী ইন্টারনেট যে পরিমাণ শক্তি শোষণ করে তা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবহারের 10% সমান। এই সবই খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, কারণ ব্রিটিশ পেট্রোলিয়াম ভবিষ্যৎবাণী করেছে যে 2040 সালের মধ্যে তেলের প্রবাহ শুকিয়ে যাবে, যদি না আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে পূর্ণাঙ্গ বিকল্প শক্তির উৎস তৈরি করতে পারি। বিকল্প পদ্ধতিগুলোর প্রথমটি হলো ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম ফিউশন বিক্রিয়া। খুব সহজ করে সব বলছি যেন বুঝতে সুবিধা হয়। ডিউটেরিয়াম ট্রিটিয়াম ফিউশন পদ্ধতিটি সহজভাবে বলতে গেলে দুটি অতি ক্ষুদ্র কণার মিলন বা একত্রীকরণ। মনে করুন আপনার কাছে একটি জাদুকরী চুলা আছে। সেই চুলায় যদি এই দুটি উপাদানকে একত্রিত করে ছেড়ে দেওয়া হয়, তবে সেখান থেকে এমন এক প্রবল শক্তির আগুন জ্বলবে যা আর কোনোদিন নিভবে না। এই একটি চুল্লি থেকে বিশ্বের সমস্ত বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে এবং এই শক্তির উৎস কখনোই ফুরিয়ে যাবে না। এটি এক অফুরন্ত ভাণ্ডার। তবে এখানে একটি বড় অন্তরায় বা সমস্যা রয়েছে। এই চুল্লিটি যখন কাজ করে তখন এটি থেকে এক প্রকার অত্যন্ত ক্ষতিকর বিষাক্ত ধোঁয়া বা তেজস্ক্রিয় বিকিরণ নির্গত হয়। এই বিকিরণ এতটাই বিপজ্জনক যে একবার তা পরিবেশে ছড়িয়ে পড়লে এর বিষক্রিয়া প্রায় 12.5 বছর পর্যন্ত স্থায়ী হয়। মূলত এই দীর্ঘস্থায়ী বিষাক্ত তেজস্ক্রিয়তার আশঙ্কার কারণেই বিজ্ঞানীরা এই প্রযুক্তিটি পুরোপুরি বাস্তবায়নের পথে এগোতে পারছেন না। আগের সেই তেজস্ক্রিয় ঝুঁকিযুক্ত চুলাটির কথা মনে আছে তো? এটি একেবারে নিরাপদে চালানোর একটা চমৎকার উপায় আছে। বিজ্ঞানীরা দেখেছেন আগের সেই ক্ষতিকর উপাদানের পরিবর্তে যদি আমরা হিলিয়াম 3 নামক একটি বিশেষ উপাদান ব্যবহার করি, তবে সেই চুল্লি থেকে আর কোনো বিষাক্ত বিকিরণ বা ধোঁয়া নির্গত হবে না। ফলে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ হয়ে উঠবে। তবে এখানে একটা বড় সমস্যা রয়েছে। এই হিলিয়াম 3 আমাদের পৃথিবীতে নেই বললেই চলে। পুরো পৃথিবী খুঁজলে হয়তো মাত্র কয়েক কিলোগ্রাম পাওয়া যাবে। তাহলে এই অমূল্য সম্পদ আমরা কোথায় পাবো? বিজ্ঞানীরা বলছেন আমাদের এই চাঁদের বুকেই লুকিয়ে আছে অঢেল হিলিয়াম 3। চাঁদ যেন তেলের খনির চেয়েও বড় এক শক্তির ভাণ্ডার। হিসাব অনুযায়ী পুরো বিশ্বের 1 বছরের বিদ্যুৎ চাহিদা মেটাতে মাত্র 100 টন হিলিয়াম 3 যথেষ্ট। মহাকাশ যানে করে মাত্র 3 থেকে 4টি অভিযানেই এই পরিমাণ সম্পদ পৃথিবীতে আনা সম্ভব। তবে এখানে দুটি বড় প্রতিকূলতা রয়েছে।
প্রথমত চাঁদ থেকে এই হিলিয়াম 3 কে অন্য সব গ্যাস থেকে আলাদা করে সংগ্রহ করা অত্যন্ত কঠিন একটি কাজ। দ্বিতীয়ত এই উপাদানটি দিয়ে শক্তি উৎপাদন শুরু করতে হলে প্রায় 100 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে। চিন্তা করে দেখুন এটি কতটা প্রচণ্ড উত্তাপ। এই বিশাল তাপমাত্রাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে চাঁদ থেকে এই সম্পদ সংগ্রহ করা সম্ভব, বিজ্ঞানীরা এখন সেই গবেষণাই করছেন। এই পদ্ধতিতে সফল হওয়া মানে বিশ্বের বিদ্যুতের অভাব চিরতরে ঘুচে যাওয়া। সরাসরি সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ তৈরির জন্য কোনো জটিল রাসায়নিক প্রক্রিয়ার দরকার নেই। বড় বড় কোম্পানিগুলো এখন এমন সোলার প্যানেল তৈরি করছে যা আগের তুলনায় অনেক বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। তবে একটি বড় সমস্যা হলো এই সোলার প্যানেলগুলো এখনও তেলের মতো এত সস্তা বা শক্তিশালী হয়ে ওঠেনি। তাছাড়া এই শক্তি উৎসটি কেবল সেই সব দেশেই ভালো কাজ করবে যেখানে বছরের বেশিরভাগ সময় কড়া রোদ থাকে। যদি আকাশ মেঘলা থাকে বা বৃষ্টি হয় তবে এই প্যানেলগুলোর বিদ্যুৎ তৈরির ক্ষমতা একেবারে কমে যায়। তাই শুধু সূর্যের উপর নির্ভর করে তেলের অভাব মেটানো এখনও কঠিন। হিলিয়াম 3 এর মতো হাইড্রোজেন পাওয়ার জন্য আমাদের মহাকাশে যেতে হবে না। এটি আমাদের এই পৃথিবীতে প্রচুর পরিমাণে আছে। এটি গাড়ির ইঞ্জিন চালানোর জন্য এক চমৎকার জ্বালানি হতে পারে। হাইড্রোজেন যখন পোড়ানো হয় তখন তা থেকে অনেক বেশি শক্তি পাওয়া যায়। সবচেয়ে বড় সুবিধা হলো এটি পুড়লে কোনো ক্ষতিকর ধোঁয়া বা বিষাক্ত গ্যাস বের হয় না, বরং কেবল পানির বাষ্প তৈরি হয়। ফলে এটি পরিবেশের কোনো ক্ষতি করে না। হাইড্রোজেন আমরা মিথেন, কয়লা, পচানো আবর্জনা এবং এমনকি পানি থেকেও সংগ্রহ করতে পারি। পানি থেকে এটি আলাদা করা খুবই সহজ। তবে সত্যি বলতে গাড়ি চলাচলের জন্য বড় আকারে হাইড্রোজেন উৎপাদন করার প্রযুক্তিটি এখনও পুরোপুরি তৈরি হয়নি। এটি নিয়ে কেবল গবেষণা চলছে। তাই তেলের জায়গা দখল করতে হাইড্রোজেনের আরও বেশ কিছুটা সময় লাগবে। প্রাকৃতিক বাতাস ব্যবহার করে অফুরন্ত বিদ্যুৎ তৈরির আরেকটি বড় উপায় হলো এই বায়ুকল বা উইন্ড জেনারেটর। এগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না এবং প্রকৃতির উপর এর প্রভাবও খুব সামান্য। এই বড় বড় পাখাগুলো বসাতে খুব সামান্য জায়গার প্রয়োজন হয়। একটি বিশাল খামারের মাত্র 1% জায়গায় এগুলো বসানো যায়, আর বাকি সবটুকু জমিতে অনায়াসে চাষাবাদ করা সম্ভব। তবে এই যন্ত্রগুলোর একটি সীমাবদ্ধতা হলো এগুলো কতটুকু বিদ্যুৎ দেবে তা পুরোপুরি বাতাসের গতির উপর নির্ভর করে। যদি কোনো এলাকায় বাতাসের গড় গতিবেগ প্রতি সেকেন্ডে 5 মিটারের চেয়েও কম হয় তবে সাধারণত এই চাকাগুলো ঘোরানো বা বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয় না। তাই কেবল বাতাস থাকলেই হবে না, সেই বাতাসের পর্যাপ্ত শক্তিও থাকতে হবে। বর্তমানে অবশ্য এমন কিছু উন্নত জেনারেটর রয়েছে যা খুব অল্প বাতাসে, অর্থাৎ মাত্র 1 মিটার বা প্রায় 3 ফুট বাতাসের গতিবেগেও কার্যকরভাবে বিদ্যুৎ তৈরি করতে পারে। তবে সমস্যা হলো এই ধরনের শক্তিশালী বায়ুচালিত জেনারেটরগুলো তৈরি করা, সেগুলোকে ঠিক জায়গায় বসানো এবং নিয়মিত দেখাশোনা করা অত্যন্ত ব্যয়বহুল। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগানোর আরও একটি বড় উপায় হলো সমুদ্রের ঢেউ এবং ঝড় হটার শক্তি। উদাহরণস্বরূপ আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের একটি বিশেষ কোম্পানি সমুদ্রের জন্য ওই বয় নামে একটি বিশাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। 826 টন ওজনের এই বিশালাকার যন্ত্রটি সমুদ্রের ঢেউয়ের শক্তি ব্যবহার করে প্রায় 1.25 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে 18,750টি বাড়িতে অনায়াসে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে এর একটি বড় অসুবিধা হলো এই যন্ত্রগুলো সমুদ্রের তীরের কাছাকাছি বসাতে হয় এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পুরোপুরি সমুদ্রের ঢেউ বা ঝড় ভাটার মতো আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বর্তমানে আমাদের মোট শক্তির চাহিদার 33%ই তেল মেটায়। তাই এখন পর্যন্ত তেলকে পুরোপুরি অন্য কিছু দিয়ে বদলে ফেলা সম্ভব হয়নি। তবে আজ হোক বা কাল তেলের উপরেই নির্ভরতা থেকে বের হওয়ার পথ আমরা ঠিকই খুঁজে পাবো। হয়তো ভবিষ্যতের নিখুঁত কোনো শক্তির উৎস ইতিমধ্যেই তৈরি হওয়ার পথে রয়েছে, যা এখন শুনলে আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের বিজ্ঞানীরা M13 নামের একটি বিশেষ ভাইরাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এক নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এটি শুনতে অবাক করার মতো হলেও এটি বিজ্ঞানের এক নতুন সম্ভাবনা। তারা এই ভাইরাসের গঠন কিছুটা বদলে দিয়েছেন এবং এর প্রোটিনের এক প্রান্তে কিছু নেগেটিভ চার্জযুক্ত অণু যোগ করেছেন। এর ফলে ভাইরাসের এক প্রান্ত পজিটিভ এবং অন্য প্রান্ত নেগেটিভ হয়ে যায়, ঠিক যেমন একটি ব্যাটারির দুটি প্রান্ত থাকে। এই পার্থক্যের কারণেই সেখানে থেকে বিদ্যুৎ বা ভোল্টেজ তৈরি হয়। পরীক্ষা করে দেখা গেছে এই সামান্য জিনিস থেকে প্রায় 2.5 ভোল্ট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা একটি ডিজিটাল স্ক্রিনে এক সংখ্যাটি জ্বালানোর জন্য যথেষ্ট। এটি প্রমাণ করে যে অতি ক্ষুদ্র ভাইরাস থেকেও ভবিষ্যতে বিদ্যুৎ পাওয়া সম্ভব। বিজ্ঞানীরা কোয়ার্ক নামক অতি ক্ষুদ্র কণার মধ্যে এক বিস্ময়কর শক্তির সন্ধান পেয়েছেন। এই কণাগুলো যখন একে অপরের সাথে মিশে যায় তখন তা সূর্য বা নক্ষত্রের চেয়েও 10 গুণ বেশি শক্তি তৈরি করতে পারে। এটি বর্তমানের যে কোনো পারমাণবিক শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তবে সমস্যা হলো এই কণাগুলো খুব অল্প সময় টিকে থাকে, তাই একে এখনই সরাসরি কাজে লাগানো যাচ্ছে না। বিজ্ঞানীরা এখন একে স্থায়ী করার উপায় খুঁজছেন। মনে করুন আপনার কাছে 1 কেজি ওজনের একটি আসল পাথর আছে, আর ঠিক তার উল্টো ওজনের একটা ছায়া পাথর আছে, যাকে বিজ্ঞানের ভাষায় ম্যাটার আর অ্যান্টি ম্যাটার বলে।
এখন এই আসল পাথর আর ছায়া পাথর যদি কোনোভাবে একে অপরের গায়ে লাগে তবে তারা দুজনেই আতশবাজির মতো গায়েব হয়ে যাবে। কিন্তু তারা গায়েব হওয়ার সময় সেই জায়গায় এত বিশাল এক আলোর ঝলকানি বা শক্তির বিস্ফোরণ ঘটাবে যা দিয়ে পুরো দেশ বছরের পর বছর চলতে পারবে। মাত্র 1 কেজি ওজনের এই দুই জিনিসের ধাক্কায় যে শক্তি বের হবে তা পৃথিবীর সবচেয়ে বড় পারমাণবিক বোমার সমান। কিন্তু এই জিনিস বানানো বা নিয়ন্ত্রণ করা এতই কঠিন যে আগামী 100 বছরেও এটি করা সম্ভব হবে না। এই পদ্ধতিগুলো আমাদের দেশে পুরোপুরি প্রয়োগ করার আগেই আমাদের কিছু শক্তিশালী দিক রয়েছে যেখানে আমরা কিছু পজিটিভ দিকে থাকতে পারবো। যখন সারা বিশ্বে তেলের অভাবে প্লাস্টিক সংকটে পড়বে তখন আমাদের সোনালী আঁশ পাট হয়ে যেতে পারে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। প্লাস্টিক ব্যাগের জায়গায় আবার পাটের ব্যাগ পুরো বিশ্ববাজার দখল করতে পারে, যা আমাদের অর্থনীতিকে নতুন জীবন দান করতে পারে। এছাড়া আমাদের রয়েছে হাজার হাজার নদী। ট্রাক বা বাসের বদলে মানুষ আবার প্রাচীন আমলের মতো নৌকা বা পালের জাহাজে পণ্য পরিবহনে অভ্যস্ত হয়ে উঠবে, যা আমাদের যাতায়াত ব্যবস্থাকে সচল রাখবে। তেলের উপর নির্ভরতা কমিয়ে আমরা যদি এখনই সৌরশক্তি বা বায়ুশক্তির মতো প্রাকৃতিক উৎসের দিকে নজর দেই এবং শহরের প্রতিটি ছাদে রুফটপ ফার্মিং বা বাগান করা শুরু করি তবে খাবারের অভাব অনেকটাই মেটানো সম্ভব হবে। মূলত তেলের এই অভাব আমাদের আবার মাটির কাছাকাছি নিয়ে আসবে এবং কৃত্রিমতার বদলে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ হয়তো এক নতুন ও টেকসই সভ্যতার পথ দেখাবে। তবে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেগুলো উড়িয়ে দেওয়ার মতোও গবেষণা হচ্ছে। অর্থাৎ এমন কিছু ব্যাখ্যা রয়েছে যেখানে বলা হচ্ছে আসলে এই তেল কোনোদিন শেষই হবে না। আমাদের শুধুমাত্র ভয় দেখাতেই একটি বড় গেম চালায় বিশ্বমরলরা। বিষয়টি খুলেই বলছি। অনেকেই মনে করেন 20 থেকে 30 বছরের মধ্যে পৃথিবী তেল শূন্য হয়ে যাবে, কিন্তু প্রকৃত হিসাব এবং বিজ্ঞানের দিকে তাকালে দেখা যায় চিত্রটি একেবারেই ভিন্ন। তেলের সরবরাহ এবং আমাদের সক্ষমতা নিয়ে যে 3টি স্তরের হিসাব আছে তা জানলে আপনি আশ্বস্ত হতে পারেন। বর্তমানে সারা বিশ্বে প্রতিদিন প্রায় 102 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার করা হচ্ছে। অনেকের মনে হতে পারে যে আমাদের জমানো তেল হয়তো কয়েক মাসেই শেষ হয়ে যাবে, কিন্তু বর্তমানে পৃথিবীতে মাটির নিচে এমন 1.73 ট্রিলিয়ন বা 1,73,000 কোটি ব্যারেল তেলের সন্ধান পাওয়া গেছে, যা বর্তমান প্রযুক্তি দিয়ে অনায়াসেই তোলা সম্ভব। এই মজুদ দিয়ে কোনো নতুন তেল না খুঁজলেও পৃথিবী আরো 40 থেকে 50 বছর অনায়াসে চলতে পারবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো গত 50 বছরের ইতিহাস। আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে প্রমাণিত তেলের মজুদ ছিল মাত্র 626 বিলিয়ন ব্যারেল। এরপর গত 50 বছরে আমরা 1 ট্রিলিয়ন ব্যারেলেরও বেশি তেল খরচ করে ফেলেছে। প্রশ্ন জাগতে পারে, তবে তো তেল ফুরিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু না, খরচ করার পরও আজ আমাদের হাতে 1.73 ট্রিলিয়ন ব্যারেল তেলের মজুদ আছে। এর কারণ হলো প্রযুক্তি। 50 বছর আগে যে গভীরতা থেকে তেল তোলা সম্ভব ছিল, আজ আমরা তার চেয়েও অনেক গভীর থেকে তেল তুলতে পারছি। অর্থাৎ আমরা যত বেশি ব্যবহার করছি, আমাদের আধুনিক প্রযুক্তি তত বেশি নতুন তেলের উৎস খুঁজে বের করছে। বর্তমানে আবিষ্কৃত 1.73 ট্রিলিয়ন ব্যারেল তেলের বাইরেও বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীতে আরও প্রায় 565 বিলিয়ন ব্যারেল তেল আছে, যা আধুনিক প্রযুক্তি দিয়ে ভবিষ্যতে তোলা যাবে। অর্থাৎ আমাদের হাতে মোট তেলের পরিমাণ দাঁড়ায় প্রায় 2.3 ট্রিলিয়ন ব্যারেল। এছাড়া আর্কটিক অঞ্চল বা উত্তর মেরুর মতো দুর্গম জায়গা এবং অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশে এখনও তেলের সঠিক অনুসন্ধান করা সম্ভব হয়নি। সেখানে আরও বিশাল তেলের ভাণ্ডার লুকিয়ে আছে। অর্থনীতির একটি সহজ নিয়ম হলো, তেল যখন দুষ্প্রাপ্য হয় তখন তেলের দাম বাড়ে, আর যখন তেলের দাম বাড়ে তখন তেল কোম্পানিগুলো আরও বেশি বিনিয়োগ করে এবং আরও উন্নতি প্রযুক্তি ব্যবহার করে এমন সব জায়গা থেকে তেল বের করে আনে যা আগে কেউ ভাবতেও পারেনি। যেমন শেল ওয়েল বা পাললিক শিলা থেকে তেল উত্তোলনের মতো আধুনিক পদ্ধতিগুলো এখন আমাদের তেলের যোগান বাড়িয়ে দিয়েছে। 2050 সাল নাগাদ তেলের চাহিদা হয়তো দিনে 130 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে, কিন্তু তারপর এটি আর বাড়বে না, কারণ তেলের চাহিদা বাড়ার সাথে সাথে মানুষ সৌরশক্তি, বায়ুশক্তি এবং ইলেকট্রিক গাড়ির মতো বিকল্প ব্যবস্থায় অভ্যস্ত হয়ে যাচ্ছে। তাত্ত্বিকভাবে বললে মাটির নিচে থাকা তেলের এই খনি একদিন না একদিন শেষ হবেই, কারণ প্রকৃতি যে গতিতে তেল তৈরি করে আমরা তার চেয়ে কয়েক লাখ গুণ দ্রুততা খরচ করছে। কিন্তু একটি গভীর সত্য হলো, পৃথিবীতে তেলের শেষ বিন্দুটি মাটির নিচ থেকে তোলার কোনোদিন প্রয়োজনই পড়বে না। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পাথর ফুরিয়ে যাওয়ার কারণে কিন্তু পাথর যুগ শেষ হয়নি, বরং মানুষ পাথরের চেয়ে উন্নত প্রযুক্তি ও ধাতু খুঁজে পেয়েছিল বলেই পাথর যুগ শেষ হয়েছিল। তেলের ক্ষেত্রেও ঠিক এমনটি ঘটবে। তেলের ভাণ্ডার পুরোপুরি শূন্য হওয়ার আগেই মানুষ প্রযুক্তির সাহায্যে এমন এক স্তরে পৌঁছে যাবে যেখানে তেলের আর প্রয়োজনই পড়বে না।
একদিকে যেমন তেলের চেয়ে সস্তা ও শক্তিশালী বিকল্প শক্তি যেমন হাইড্রোজেন বা ফিউশন এনার্জি আমাদের হাতের নাগালে চলে আসবে, অন্যদিকে পরিবেশ বাঁচাতেও আমরা তেলের উপর নির্ভরতা কমিয়ে দেব। তাই সম্ভবত তেল ফুরিয়ে যাওয়ার ভয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মানব জাতির ইতিহাস প্রমাণ করে যে সংকট যত বড়ই হোক, আমরা সবসময় তার চেয়েও বড় সমাধান খুঁজে বের করেছে। তেল শেষ হওয়ার আগেই হয়তো আমরা এক নতুন, পরিচ্ছন্ন এবং অফুরন্ত শক্তির পৃথিবীতে প্রবেশ করব। তেলের যুগ শেষ হবে ঠিকই, কিন্তু তা আমাদের ধ্বংস করে নয়, বরং আমাদের আরও উন্নত এক ভবিষ্যতের দিকে এগিয়ে দিয়ে। সিদ্ধান্ত এখন পুরোটাই আপনার হাতে। মতামত জানাতে পারেন আপনার কাছে কি মনে হয় এই জ্বালানি তেলের ভবিষ্যৎ কোনটি হতে পারে।